28 জুন 1914 অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড আর তার স্ত্রী সোফি সারায়েভো শহরে একটা খোলা গাড়িতে ঘুরছেন, আর ঠিক তখনই একটা গুলি শুধু তাদের জীবনই নেয়নি, বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ইতিহাস। প্রশ্নটা শুনলে কেমন সহজ মনে হয়, তাই না? যে একটা মাত্র হত্যাকাণ্ড কিভাবে এত বড় একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিল, যেখানে 20 মিলিয়নেরও বেশি মানুষ মারা গেল। কিন্তু আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি জটিল। এই ব্যাপারটাকে বুঝতে হলে এই উপমাটা একদম পারফেক্ট। আর্চডিউকের হত্যাকাণ্ডই ছিল ওই ছোট্ট দেশলাই কাঠিটার মতো, কিন্তু আসল সমস্যা ছিল ইউরোপ নিজে, যা তখন একটা ডাইনামাইটের পাহাড়ের ওপর বসেছিল শুধু বিস্ফোরণের অপেক্ষায়। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। প্রথমে জানব সেই মারাত্মক গুলিটার কথা, তারপর দেখব ইউরোপের সেই ডিনামাইটের পাহাড়টা ঠিক কী ছিল। এরপর কথা বলবো যুদ্ধের ডমিনো এফেক্ট, জার্মানির ভয়ঙ্কর পরিকল্পনা, আর সবশেষে যুদ্ধের প্রচারণার সাথে আসল বাস্তবতার ফারাকটা নিয়ে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। ফিরে যাই সেই ঐতিহাসিক দিনটাতে, যেদিন ওই আগুনের স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল। ভাবা যায় পুরো ঘটনাটা কতটা ভাগ্য আর ভুলের খেলা ছিল। দেখুন, প্রথম বোমা হামলায় তো আর্চডিউক বেঁচে গিয়েছিলেন, কিন্তু এরপর তিনি আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর ঠিক তখনই ড্রাইভার একটা ভুল মোড় নিল, আর গাড়িটা থেমে গেল ঠিক হত্যাকারীর সামনে। একটা ছোট্ট ভুল, আর তাতেই বদলে গেল ইতিহাসের গতিপথ। যে গুলিটা চালিয়েছিল সেই গ্যাভ্রিলো প্রিন্সিপ কিন্তু একা ছিলেন না। তিনি ছিলেন ইয়াং বসনিয়া নামের একটা বিপ্লবী ছাত্র সংগঠনের সদস্য। তাদের একটাই স্বপ্ন ছিল অস্ট্রো-হাঙ্গেরিয়ান শাসন থেকে মুক্তি। তারা সার্বিয়ার সাথে মিলে ইউগোস্লাভিয়া নামে একটা স্বাধীন দেশ গড়তে চেয়েছিল। মানে সোজা কথায়, এই হত্যাকাণ্ডটা ছিল একটা রাজনৈতিক পদক্ষেপ। আচ্ছা, দেশলাই কাঠি মানে ওই হত্যাকাণ্ডের কথা তো জানা গেল, কিন্তু যে ডিনামাইটের পাহাড়ের কথা বলছিলাম, সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? চলুন ইউরোপে সেই 4টি মূল কারণ দেখি, যা পুরো মহাদেশটাকে একটা বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে রেখেছিল। এই 4টি জিনিসকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ: সামরিকতাবাদ, মৈত্রী, সাম্রাজ্যবাদ আর জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদের জন্য দেশগুলো আফ্রিকা আর এশিয়ার সম্পদ দখলের জন্য একে অপরের শত্রু হয়ে উঠেছিল। আর উগ্র জাতীয়তাবাদের কারণে সবাই ভাবতে শুরু করেছিল যে তাদের দেশই সেরা, আর যুদ্ধের মাধ্যমে গৌরব অর্জন করা সম্ভব। সব মিলিয়ে এমন একটা বিস্ফোরক অবস্থা তৈরি হয়েছিল যে একটা ছোট স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল সবকিছু জ্বালিয়ে দেওয়ার জন্য। শুধু এই 4টার দিকে একবার তাকান। 1870 থেকে 1914, এই 40 বছরে ইউরোপের বড় শক্তিগুলোর সামরিক খরচ প্রায় 4 গুণ বেড়ে গিয়েছিল। প্রত্যেকটা দেশই ভাবছিল যে যুদ্ধ আসছে, তাই তারা সমানে অস্ত্র বানাচ্ছিল আর সেনাবাহিনী বড় করছিল। এই অস্ত্র প্রতিযোগিতাই ছিল সামরিকতাবাদের সবচেয়ে বড় প্রমাণ। ওই সময়ে পুরো ইউরোপ দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর ইটালির ট্রিপল অ্যালায়েন্স, আর অন্যদিকে জার্মানির ভয়ে একজোট হয়েছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া, যাদের বলা হতো ট্রিপল এন্টেন্ট। এই জোটগুলোর মধ্যে গোপন চুক্তি ছিল যে যদি এক বন্ধুকে কেউ আক্রমণ করে, তাহলে বাকি বন্ধুরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, এই বিশ্বযুদ্ধটা একদিক থেকে দেখলে একটা পারিবারিক ঝগড়াও ছিল। জার্মানির কাইজার, রাশিয়ার জার আর ব্রিটেনের রাজা, এই 3জনই ছিলেন একে অপরের ফার্স্ট কাজিন। ভাবুন তো একবার, যারা ব্যক্তিগত চিঠিতে একে অপরকে উইলি বা নিকি বলে ডাকতেন, তারাই নিজেদের সাম্রাজ্যের স্বার্থে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো একটা গুলি কিভাবে এই জোট আর পারিবারিক সম্পর্ককে কাজে লাগিয়ে একটা ডমিনো এফেক্টের মতো পুরো ইউরোপকে যুদ্ধের মধ্যে ফেলে দিল? চলুন দেখি কিভাবে এক এক করে দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ল। দেখুন কি অবিশ্বাস্য গতিতে পরিস্থিতিটা হাতের বাইরে চলে গেল। মাত্র 1 সপ্তাহের মধ্যে একটা স্থানীয় সমস্যা পুরো ইউরোপ জুড়ে মহাযুদ্ধে পরিণত হল। চোখের পলকে দেশগুলো একে একে যুদ্ধে জড়িয়ে পড়ল, কারণ প্রত্যেকেই তার বন্ধু রাষ্ট্রকে রক্ষা করার চুক্তিতে বাধা ছিল, আর কেউই এক পাও পিছু হটতে রাজি ছিল না। এই ডমিনো এফেক্টের একেবারে কেন্দ্রে ছিল জার্মানির একটা ভয়ঙ্কর সামরিক পরিকল্পনা, একটা বিশাল জুয়া, যা যুদ্ধের প্রথম পর্বটা প্রায় একাই নির্ধারণ করে দিয়েছিল।
জার্মানির সমস্যাটা ছিল বেশ বড়। তাদের একদিকে ছিল ফ্রান্স আর অন্যদিকে রাশিয়া, মানে দুই দিক থেকেই শত্রু। এই দুই ফ্রন্টের যুদ্ধ এড়ানোর জন্যই তারা বানিয়েছিল এই কুখ্যাত স্লিফেন প্ল্যান। এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ গতিতে একটা ফ্রন্ট শেষ করে তারপর অন্য ফ্রন্টে পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া। পরিকল্পনাটা ছিল একদম সোজা সাপটা, কিন্তু খুবই দুঃসাহসিক। তারা ঠিক করেছিল প্রথমে নিরপেক্ষ বেলজিয়ামের ভেতর দিয়ে ফ্রান্সে ঢুকবে, আর মাত্র ৬ সপ্তাহের মধ্যে ফ্রান্সকে হারিয়ে দেবে। তাদের ধারণা ছিল বিশাল রাশিয়ার সেনাবাহিনী গুছিয়ে উঠতে অনেক সময় লাগবে, আর সেই সুযোগেই তারা ফ্রান্সকে শেষ করে দেবে। কিন্তু জার্মানির এই ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটা দুটো বড় কারণে একেবারে ভেস্তে যায়। প্রথমত, ছোট্ট দেশ বেলজিয়াম অপ্রত্যাশিতভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে, যা জার্মানির সময় নষ্ট করে দেয়। আর দ্বিতীয় আর সবচেয়ে বড় কারণটা হলো নিরপেক্ষ বেলজিয়াম আক্রমণের অজুহাতে গ্রেট ব্রিটেনও যুদ্ধে নেমে পড়ে, আর সাথে সাথেই জার্মানির দ্রুত বিজয়ের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। একদিকে যখন যুদ্ধক্ষেত্রে জার্মানির পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, তখন অন্যদিকে দেশে দেশে যুদ্ধের একটা গৌরবময় ছবি প্রচার করা হচ্ছিল। চলুন দেখি সেই প্রচারণার সাথে যুদ্ধের নির্মম বাস্তবতার তফাতটা ঠিক কতটা ছিল। রুপার্ট ব্রুকের মতো কবিরা তখন লিখছিলেন যে দেশের জন্য যুদ্ধ করা, দেশের জন্য মরা, এটা একটা অত্যন্ত সম্মানের আর গৌরবের কাজ। এই ধরনের কবিতা আর প্রচারণার মাধ্যমে হাজার হাজার তরুণকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করা হচ্ছিল। কিন্তু ঠিক এর উল্টো ছবিটা তুলে ধরেছেন উইলফ্রেড ওয়েনের মতো কবিরা, যারা নিজেরা যুদ্ধক্ষেত্রে লড়াই করেছেন। তারা দেখেছেন যুদ্ধের আসল ভয়ঙ্কর রূপটা। তাদের কাছে যুদ্ধ মানে কোনো গৌরব নয়, বরং এটা ছিল একটা নৃশংস কসাইখানা, যেখানে সৈন্যদের পশুর মতো মরতে হতো। তবে এই ভয়াবহতার মধ্যেও মানবতার কিছু অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছিল। যেমন ১৯১৪ সালের বড়দিনে কিছু জায়গায় ব্রিটিশ আর জার্মান সৈন্যরাই নিজেরাই যুদ্ধ থামিয়ে দেয়। তারা ট্রেঞ্চ থেকে বেরিয়ে এসে একে অপরের সাথে উপহার বিনিময় করে, গান গায়, এমনকি ফুটবলও খেলে। এটা দেখিয়ে দেয় যে সাধারণ সৈন্যদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, কিন্তু পরদিনই ওপরের আদেশে তাদের আবার একে অপরকে হত্যা করতে হয়। শেষ পর্যন্ত এই সব জোট, পরিকল্পনা আর সাম্রাজ্য দখলের লড়াইয়ের ফল কী দাঁড়ালো? প্রায় ৯.৫ মিলিয়ন সৈন্যের মৃত্যু, এক অকল্পনীয় ক্ষতি। তাহলে সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, ১০০ বছর আগের সেই জোট, সেই উগ্র জাতীয়তাবাদ আর ছোট ছোট ভুলের যে চক্র আমরা দেখলাম, আজকের এই আধুনিক বিশ্ব কি সত্যি তার থেকে শিক্ষা নিতে পেরেছে, নাকি ইতিহাস অন্য কোনো রূপে আবার ফিরে আসার অপেক্ষায় আছে? এটা সত্যি ভাবনার বিষয়।